আমার স্বামী মারা যাওয়ার পর আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে থাকতাম। আমার শ্বশুর আমাকে এবং আমার মেয়েকে অনেক ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন। আমার শ্বশুর 50 ঊর্ধ্ব একজন লোক ছিলেন, যদিও তিনি সব কাজকর্মই করতে পারতেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমার শ্বশুরেই আমার সংসারের সকল খরচ বহন করতেন। আমার মেয়ের যত্ন নেওয়া, ভরণ পোষণের সবকিছুর দায়িত্ব তিনিই নিতেন। কিন্তু আমি জানতাম না আমার শ্বশুরের মনে তখন কি ছিল। একদিনই রাতে আমার শ্বশুর মশাই কিসের যেন কারণে আমাকে তার ঘরে ডেকে নিল এবং আমাকে বললেন, বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি কবিতা লাহিড়ী। আমি কলকাতার একজন সাধারণ মেয়ে। জীবন যেমন স্বপ্ন দেখায়, তেমনি কখনো কখনো সেই স্বপ্নকে মুহূর্তেই ভেঙে চুরমার করে দেয়া। আমার জীবনের গল্পটাও ঠিক তেমনি। আমার বিয়ে হয়েছিল সৃজন লাহিড়ীর সাথে, একটা ভালোবাসা দিয়ে গড়ে ওঠা সম্পর্ক। ওর ভালোবাসায় আমি ধীরে ধীরে নিজেকে খুঁজে পেয়েছিলাম। আমাদের একটা ছোট্ট পরিবার ছিল, যেটার মধ্যমণি ছিল আমাদের ছোট্ট কন্যা তিতলি। ওদের দুজনকে নিয়েই ছিল আমার পৃথিবী। কিন্তু হঠাৎ একদিন একটা দুঃস্বপ্ন এসে সবকিছু ওলটপালট করে দিল। আমার স্বামী সৃজন এক অজানা রোগে আক্রান্ত হয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের ছেড়ে চলে যায়। আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। নিজের ছোট্ট মেয়েটা ছাড়া তখন আর কিছুই নেই আমার। ঠিক সেই মুহূর্তে আমার নিকট এসে দাঁড়ালেন আমার শ্বশুর তীর্থ লাহিড়ী। তিনি সৃজনের বাবা এবং একজন প্রাক্তন অধ্যাপক। তার চোখে তখন শুধু নাতনির জন্য না, আমার জন্যও এক অদ্ভুত স্নেহ ছিল। তিনি সাফ জানিয়ে দিলেন, এই বাড়ি থেকে তোকে কেউ সরাতে পারবে না, কবিতা। তীর্থবাবু আমাকে আর তিতলিকে নিজের সব কিছু দিয়ে আগলে রেখেছিলেন, একদম যেন ছায়ার মতো। আমি যখন গভীর রাতে হঠাৎ কেঁদে উঠতাম, তিনি জানালার পাশে দাঁড়িয়ে চোখের কোণে জল লুকিয়ে রাখতেন। তিতলির স্কুল, ওর খাওয়া দাওয়া, ঘুম, সবকিছু তীর্থবাবুই দেখতেন। কখন যেন সেই কড়া, গম্ভীর মানুষটার মধ্যে আমি এক কোমল হৃদয় খুঁজে পেতে শুরু করলাম। একদিন বিকেলে আমি বারান্দায় বসে তিতলিকে গল্প পড়াচ্ছিলাম। হঠাৎ দেখি তীর্থবাবু আমার পাশে এসে বসলেন। বললেন, তোর সৃজনের অভাব আমি কখনো পূরণ করতে পারব না কবিতা, কিন্তু তোকে একা পড়তে দেব না। সেই কথাগুলো শুনে আমার চোখে জল এসে গিয়েছিল। প্রথমবারের মতো মনে হলো আমি এই মানুষটার মধ্যে শুধু একজন শ্বশুর নয়, একজন ভরসা খুঁজে পাচ্ছি। কিন্তু এই অনুভূতি যে কোথায় গিয়ে দাঁড়াবে তখনও জানতাম না আমি। সৃজন চলে যাওয়ার পর জীবন থমকে গেলেও তীর্থবাবুর নীরব উপস্থিতি আমাকে ধীরে ধীরে আবার বাঁচতে শিখিয়েছিল। তিতলির প্রতি তার মমতা ছিল সীমাহীন। প্রতিদিন সকালে উঠে তিতলিকে নিজে হাতে স্কুলে পৌঁছে দিতেন, সন্ধ্যায় আবার গল্প শোনাতেন। আর আমি চুপচাপ দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম, এই মানুষটা কি নিঃস্বার্থভাবে আমাদের দুজনকে আগলে রাখছেন। এক সন্ধ্যায় হালকা বৃষ্টির মাঝে আমি ছাদে বসে একা চুপ করেছিলাম। হঠাৎ তীর্থবাবু এলেন পাশে। বললেন, তোর মতো একটা মেয়ে যদি আমার জীবনে আগে আসত, হয়তো জীবনটা অন্যরকম হতো। আমি কিছু বলিনি, শুধু তার চোখের দিকে তাকিয়েছিলাম। সেদিন আমাদের চোখে একটা গভীর বোঝাপড়া সৃষ্টি হয়েছিল, যেটা কোনো শব্দে প্রকাশ করা যায় না। আমরা জানতাম সমাজের চোখে এই অনুভব অস্বাভাবিক, কিন্তু ভালোবাসা কখনো নিয়ম মানে না, তাই না? তীর্থবাবুর সাথে আমার প্রতিদিনের সম্পর্কটা যেন এক নতুন মাত্রা পাচ্ছিল। আমরা একসাথে তিতলির স্কুল অনুষ্ঠানে যেতাম, দুপুরে একসাথে খেতাম, রাতে বারান্দায় বসে বহু পুরনো গল্প শোনাতেন তিনি। একরকম অভ্যেস হয়ে গিয়েছিল তার ছায়ার মতো পাশে থাকা। একদিন পাড়ার এক আত্মীয়া এসে কানে কানে বললেন, কবিতা, তুই কিন্তু তোর শ্বশুরের সাথে একেবারে ফ্রি হয়ে যাচ্ছিস। কথাটা শুনে আমি হতবাক হয়ে উঠেছিলাম। আমি কি কিছু ভুল করছি? নাকি মানুষ শুধু সম্পর্কের রূপ খোঁজে, গভীরতা বোঝে না? সেদিন রাতে আমি তীর্থবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাদের এই সম্পর্কটা ভুল মনে করেন? উনি শুধু শান্ত গলায় বললেন, ভুল যদি ভালোবাসা হয় তাহলে আমি সেই ভুল করতে রাজি। সেই রাতে আমি জানলাম আমরা দুজনেই একে অপরের হৃদয়ে আস্তে আস্তে জায়গা করে ফেলেছি। তবে সেই ভালোবাসা ছিল নীরব, সম্মানজনক এবং আত্মিক। বছরখানেক কেটে গিয়েছিল। তিতলি তখন প্রাইমারিতে পড়ে।
ওর প্রতিটি ছোট ছোট অর্জনে আমরা তিনজন মিলে যেন এক আনন্দময় সংসার তৈরি করে নিয়েছিলাম। বাইরে থেকে কেউ দেখলে বলতো, এটা এক অসম্পূর্ণ পরিবার। কিন্তু ভেতরটা ছিল সম্পূর্ণ পরিপূর্ণ। তবু সমাজের চোখ যেন এক অদৃশ্য কারাগার হয়ে দাঁড়িয়েছিল। একদিন সন্ধ্যায় আমি তীর্থবাবুর জন্য চা নিয়ে গেলাম। উনি বারান্দায় বসেছিলেন। হঠাৎ বললেন, কবিতা, তুই চাইলে আমি তোকে সব কিছু দিতে রাজি, এমনকি একটা নতুন নাম, নতুন সম্পর্কও। আমি থমকে গেলাম। তীর্থবাবু আর আমি, এই সম্পর্কটা যদি আর এক ধাপ এগিয়ে যায়, তাহলে সেটা কি নাম পাবে? আমি কিছু বলিনি, শুধু একরাশ দ্বিধা আর অজানা ভাবনা নিয়ে চুপ করে বসে রইলাম। তীর্থবাবুর চোখে আমি এক রহস্য খুঁজে পেলাম, যেটা আমাকে ভয় পেতেও শেখাচ্ছিল, আবার এক নতুন পথেও ডাকছিল। তীর্থবাবুর প্রস্তাবের পর থেকে আমি অস্থির হয়ে পড়েছিলাম। একটা অদৃশ্য ভাবনায় পড়ে গিয়েছিলাম। কিন্তু তার সাথে ছিল একরাশ দ্বিধা, ভয় আর অপরাধবোধ। নিজেকে প্রশ্ন করছিলাম, এটা কি আদৌ ঠিক? সমাজ কি আমাদের বুঝবে? আর সৃজন, তার আত্মায় কি বলবে? আমি তার বাবার সঙ্গে নতুন জীবন শুরু করি। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। জানালার পাশে দাঁড়িয়ে বহুক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তীর্থবাবুর কণ্ঠ শুনতে পেলাম, কবিতা, ঘুমোতে পারছিস না? আমি মাথা নাড়লাম। উনি বললেন, তোর চোখে আমি আজকাল একরকম প্রশ্ন দেখি কবিতা। আমি উত্তর দিতে পারি, কিন্তু তুই যদি সাহস করে প্রশ্ন করিস। আমি চুপ করেছিলাম। ওর চোখে তখন একরকম গভীরতা ছিল, না কোনো আকাঙ্ক্ষা, না কোনো দাবি, শুধু এক আন্তরিক প্রস্তাব, যেটা সম্পর্কের পরিপক্কতার প্রতিফলন। সেই মুহূর্তে আমি বুঝলাম, এটা প্রেম হতে পারে, কিন্তু সেটা শরীরই নয়, এটা মনের, অভিজ্ঞতার এবং নিঃস্বার্থ ভালোবাসার বন্ধন। সেই দিনটার কথা আমার আজও মনে আছে। তীর্থবাবু বিকেলে বাজার থেকে ফেরার পথে কিছু মিষ্টি এনেছিলেন। কারণ তিতলি তার পরীক্ষায় প্রথম হয়েছিল। আমরা তিনজন একসাথে বসে খাচ্ছিলাম, হাসছিলাম, ঠিক যেন এক ছোট্ট সুখের সংসার। হঠাৎ পেছনের ঘর থেকে কাকিমার কণ্ঠ শোনা গেল, এই যে, কারা না বলে বলছে, কবিতা নাকি এখন তীর্থবাবুর ঘরে ঘরে ঘুরে বেড়ায়। অশোভন লাগছে ব্যাপারটা। আমার হৃদয় ধাক্কা খেল। আমি জানি আমরা কিছু ভুল করিনি, কিন্তু সমাজ তার নিজস্ব নিয়মে আমাদের বিচার করতে বসেছে। তীর্থবাবু আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কখনো কখনো সমাজের চোখে আমাদের সম্পর্ক অপরাধ মনে হতে পারে, কিন্তু মন যদি নির্মল থাকে, তাহলে অপরাধ নয়, সেটা একটা সাহসিকতা। আমি সেই মুহূর্তে ঠিক করলাম, আমরা লুকিয়ে নয়, মাথা উঁচু করেই এই সম্পর্কটাকে সম্মান দেব। তবে সেটা কিভাবে? কে আমাদের পাশে দাঁড়াবে? আর তিতলি, ও কি বুঝবে? সব প্রশ্ন যেন অন্ধকারের মতন আমার মনের ভেতর জমাট বাঁধছিল। কিন্তু আমি জানতাম, ঝড়ের মধ্যেও কিছু কিছু ভালোবাসা মাথা নত করে না। সেদিন রাতটা ছিল অন্যরকম। তীর্থবাবু হালকা গলায় বললেন, কবিতা, যদি তুই রাজি থাকিস, আমি চাই তোকে সমাজের সামনে আমার নতুন জীবনসঙ্গী হিসেবে পরিচয় দিতে। আমার মন ধকধক করতে লাগল। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে বসে রইলাম। বাট কিছু বলতে পারিছিলাম না। কিন্তু সেই নীরবতাই যেন এক অটুট প্রতিজ্ঞা হয়ে রইল। পরদিন সকালে আমরা মন্দিরে গেলাম, তিতলি আর তীর্থবাবু আর আমি। কেউ কিছু আজ করতে পারেনি, শুধু ছোট্ট তিতলি খুব খুশি ছিল তার বাবার মতো ঠাকুরদার পাশে দাঁড়িয়ে থাকতে পেরে। পুজোর শেষে তীর্থবাবু আমার দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, ভগবানের সামনে আজ একটা সিদ্ধান্ত নিলাম। তুই যদি পাশে থাকিস, আমি এই জীবনটাকে নতুন করে গড়ে তুলতে পারি। আমার চোখ ভিজে গেল। আমরা জানতাম এই সম্পর্কের ঘোষণা সহজ হবে না। কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে লুকিয়ে রাখা নয়, সম্মানের সাথে বাঁচতে হবে। মন্দিরে নেওয়া সেই নীরব প্রতিজ্ঞা আমাদের দুজনকে এক নতুন সাহস দিয়েছিল। তীর্থবাবু প্রতিদিন একটু একটু করে আমাকে বুঝিয়েছেন, জীবনে কখনো কখনো সমাজের চোখে ভুল বলে যেটা ধরা হয়, সেটাই প্রকৃতপক্ষে সঠিক হতে পারে। কিন্তু চারপাশের মানুষজন যেন ধীরে ধীরে সন্দেহের বিষ ছড়াতে শুরু করেছিল। পাড়ার এক আত্মীয়ার কটু মন্তব্য তিতলির কানেও পৌঁছে যায়। ও একদিন হঠাৎ জিজ্ঞেস করল, মা, লোকে বলে তুমি আর দাদু একদম ফ্রি? আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওর নিষ্পাপ মুখে এতটা কঠিন প্রশ্ন শুনে মনে হল যেন পৃথিবী থেমে গেছে। আমি তীর্থবাবুকে জানালাম ব্যাপারটা। উনি চুপ করে কিছুক্ষণ বসে থাকলেন। তারপর বললেন, তিতলির সামনে আর বেশিদিন না লুকিয়ে থাকলেও চলবে কবিতা। সময় এসেছে সত্যিটা বলার। আমি জানতাম, সত্যের মুখোমুখি হওয়া সহজ নয়। পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, সবকিছুর সামনে দাঁড়াতে হবে।
কিন্তু তীর্থবাবুর পাশে দাঁড়িয়ে আমি একটা জিনিস শিখেছিলাম, নিজের জীবন নিয়ে অন্যদের ভাবনা নয়, বরং নিজের সাহসই সবচেয়ে বড় আশ্রয়। তীর্থবাবু একদিন হঠাৎ আমাকে বললেন, আগামী রবিবার বাড়িতে সবাইকে ডাকছি, আমার ভাই, ভাইয়ের বউ, পাড়ার পুরনো বন্ধুরাও থাকবে। আমি এবার মুখ খুলি, যা বলার নিজের মুখেই বলি। আমি কিছুক্ষণের জন্য চুপ করে গিয়েছিলাম। আমার মন কাঁপছিল, কিন্তু মনে হচ্ছিল এই সিদ্ধান্তটাই ঠিক। নিজেকে আর লুকিয়ে রাখা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। রবিবার দুপুরে সবাই এসেছিল। আমি ও তীর্থবাবু একসাথে বসেছিলাম। অনেকেই ইতস্তত করছিল, কারো চোখে কৌতূহল, কারো চোখে তাচ্ছিল্য। তখন তীর্থবাবু বললেন, আমার ছেলের মৃত্যু আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়ে গিয়েছে। কিন্তু তার স্ত্রী, আমার বৌমা কবিতা, সে ছেড়ে যায়নি। আজ আমি তাকে শুধু আমার বৌমা হিসেবে নয়, একজন সঙ্গিনী হিসেবে স্বীকৃতি দিতে চাই। আমরা গোপনে নয়, সম্মানের সাথে একসাথে বাঁচতে চাই। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। অনেকের মুখের ভাব কঠিন হয়ে উঠল। কিন্তু আমি তীর্থবাবুর পাশে মাথা উঁচু করে দাঁড়ালাম। আমাদের চোখে ছিল না কোনো লজ্জা, ছিল আত্মবিশ্বাস আর একটুখানি কান্না। মুক্তির কান্না। তীর্থবাবুর ঘোষণা দেওয়ার পর থেকে বাড়ির পরিবেশ একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছিল। প্রথম দিকে সবাই চুপচাপ ছিল, তারপর ধীরে ধীরে বিশ্বাসটা সম্পর্কে আলোচনা শুরু হয়। কিছু আত্মীয় আমাদের পাশে দাঁড়াল, আবার কিছু দুর্ভাগ্যবশত খুব স্পষ্টভাবে বিরোধিতা করেছিল। পাড়ার কিছু মানুষ কটু কথা বলছিল, আর কিছু পুরনো বন্ধু আমাদের সম্পর্কের প্রতি সন্দেহজনক মনোভাব প্রকাশ করছিল। কিন্তু তীর্থবাবু এবং আমি একে অপরকে সমর্থন দিয়ে চলেছিলাম। একদিন তিতলি এসে বলল, মা, কেন সবাই আমাদের নিয়ে কথা বলে? আমি মাথা নিচু করে বললাম, কারণ কখনো কখনো মানুষ অন্যদের সুখের বিরুদ্ধে কথা বলে। কিন্তু তুমি জানো, আমরা একসাথে আছি, আর আমরা সত্যি সুখী। তিতলি মুচকি হেসে বলল, তাহলে সবাইকে বলতে দাও, আমরা সুখী, তাতেই চলবে। তার সরলতা আমাকে মনে করিয়ে দিল, জীবনের সত্যিকার শান্তি আসলে কিভাবে অর্জিত হয়। বাইরের পৃথিবী যতই আমাদের নিয়ে কথা বলুক, ভিতরের শান্তি আমাদেরই হাতে। কিছু মাস পর, যখন আমরা মনে করছিলাম সমাজ আমাদের সম্পর্কটাকে গ্রহণ করেছে, তখন আমাদের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি হল। একদিন হঠাৎ করেই পুলিশ আমাদের বাড়িতে এসে হাজির হয়। পাড়ার কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আমাদের সম্পর্ককে অনৈতিক বলে চিহ্নিত করা হয়েছে। পুলিশ অফিসার আসলে খুব ভদ্র ছিলেন, তবে পরিস্থিতি এতটাই গোলাটে হয়ে উঠেছিল যে আমরা খুবই ভীত হয়ে পড়েছিলাম। তীর্থবাবু আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আমি জানতাম এটা একটা বড় পরীক্ষা। তবে তীর্থবাবু কখনোই পিছু হটেননি। তিনি পুলিশ অফিসারের কাছে নিজের মতামত পরিষ্কারভাবে তুলে ধরলেন, আমরা কোনো অপরাধ করিনি। আমরা দুজন একে অপরকে ভালোবাসি, এবং আমাদের সম্পর্কের জন্য কোনো আইন নেই যা আমাদের বিচ্ছিন্ন করে দিতে পারে। পুলিশ অফিসার আমাদের কথা শোনার পর সে নীরবে চলে যায়। আমাদের মনে হয়েছিল সমাজের চোখে আমরা এখনও অপরাধী, কিন্তু আজকের ঘটনাটি আমাদের আরও শক্তিশালী করে তুলেছে। আমরা জানতাম, আমরা যদি একে অপরকে সত্যি ভালোবাসি, তাহলে প্রতিটি বাধা অতিক্রম করা সম্ভব। পুলিশের ঘটনাটি আমাদের জীবনে একটি মাইলফলক হিসেবে রয়ে গেল। তবে সে ঘটনাটির পর তীর্থবাবু এবং আমি বুঝতে পারলাম, আমাদের একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সিদ্ধান্ত নিলাম, সমাজের সঙ্গে আমরা যুক্ত হতে পারি না, তবে আমাদের মনের শান্তির জন্য একে অপরের নিকট থাকা জরুরি। তাই আমি আমার শ্বশুর, আমার মেয়ে তিতলি এবং আমার শ্বশুর মিলে নতুন এক পথচলা শুরু করতে চাইলাম। একদিন তিতলি এসে বলল, মা, তুমি ও দাদু তোমরা খুবই ভাল লোক। আমি হাসি মুখে বললাম, হ্যাঁ তিতলি, আমরা একে অপরকে খুব ভালোবাসি। কখনো কখনো ভালোবাসা এত শক্তিশালী হয় যে তা কোনো বাধা মানে না। তীর্থবাবু আমার পাশে দাঁড়িয়ে আমাকে বললেন, এটাই আমাদের পথ, কেবল একে অপরকে সম্মান জানানো, ভালোবাসা ভাগ করে নেওয়া, আর এমনভাবে বাঁচা যাতে আমাদের আত্মবিশ্বাস আর শান্তি অক্ষুণ্ণ থাকে। সেই মুহূর্তে আমি অনুভব করলাম, সত্যি ভালোবাসা কখনো ভয় পায় না, সে নিজের পথে চলতে জানে। বছরখানেক পর আমরা আমাদের সিদ্ধান্তের ফল পেলাম। সমাজের কিছু মানুষ এখনও আমাদের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করেছিল, কিন্তু আমরা নিজেদের মধ্যে শান্তি খুঁজে পেয়েছিলাম। আমাদের মধ্যে ভালোবাসা, সম্মান আর একে অপরের প্রতি বিশ্বাস ছিল, এই সমস্ত কিছু আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছিল। এখন আমাদের সংসারটা সাদামাটা কিন্তু সুখী জীবন। তীর্থবাবু এবং আমি একে অপরকে দেখলেই বুঝে যেতাম, আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না।
তিতলি এখন খুব বড় হয়ে গেছে এবং সে জানে তার মা ও ঠাকুরদা একে অপরকে ভালোবাসে। একদিন তিতলি তার স্কুল থেকে ফেরার পথে বলল, মা, তুমি তো অনেক বদলে গেছ। তুমি এখন অনেক হাসি খুশি আর ঠাকুরদার সাথেই বেশি সময় কাটাও। আমি মুচকি হাসলাম, এটাই তো জীবনের আসল মানে তিতলি। আমাদের সুখ আমাদের মধ্যে, যেখানে ভালোবাসা আর শান্তি আছে সেখানে সব কিছু ঠিক থাকে। তীর্থবাবু এসে বললেন, জীবনে অনেক কিছুই আসে, কিন্তু আমাদের একে অপরের পাশে থাকা, এটাই সবচেয়ে বড় কথা। এই কথাগুলো শোনার পর আমি জানলাম আমরা যে পথচলা শুরু করেছিলাম সেটাই সঠিক ছিল। আমাদের জীবনে ভালোবাসা, একে অপরকে শ্রদ্ধা জানানো আর সুখে থাকার ক্ষমতা, এগুলোই আমাদের প্রকৃত সম্পদ। যাই হোক বন্ধুরা, এইভাবে আমরা শত প্রতিকূলতা সত্ত্বেও নিজেদের ভালোবাসা ও সম্পর্ককে সম্মান করে এক নতুন জীবন শুরু করলাম। আমরা জানি আমাদের সম্পর্কের শক্তি শুধু একে অপরের মধ্যে সাময়িক সুখ শান্তি নয়, বরং পৃথিবী আর সমাজের চোখে এক অনুপম ভালোবাসার চূড়ান্ত দৃষ্টান্ত। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে চলার পথে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা হয়তো সাধারণ মানুষ কখনো বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ, এটাই বাস্তবতা। আর ভালোবাসা কখনো কোনো জাতপাত ধর্ম বর্ণ কোনো কিছু ভেবে চিনতে আসে না। কখন যে কোনো মানুষ কার প্রেমে পড়ে যায় তা বোঝা বড় মুশকিল। আর আমার জীবনটাও ঠিক তেমনি ছিল, যেন এক মেহেন্দি পাতার জীবন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।